কানাডা, রাত ১০টা। আজাদ মীর সহ সকলে রাতের খাবার খেতে বসেছে, আর সার্ভেন্টরা খাবার সার্ভ করছে। রামসা গিয়েছে দিলকে ডাকতে, আর এইদিকে রাইসা মীর সব বলেছে দিলের ব্যাপারে আজাদ মীরকে। তিনি শুনে তার ছেলেকে বাহবা দিয়েছেন এত ভালো কাজের জন্য। এর মধ্যে দিলকে নিয়ে নিচে নামলো রামসা। দিলকে ধরে নিয়ে তার পাশে বসালো। দিলও চুপচাপ বসলো, আর সামনে তাকিয়ে একজন ভদ্রলোককে দেখতে পেল। ফেসটা বিদেশি লোকেদের মতো। দিলের তাই বুঝতে অসুবিধা হয়নি এটা আহাদের বাবা। দিল সালাম দিল, আসসালামু আলাইকুম আঙ্কেল। আজাদ মীর সালামের জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম মা, কেমন আছো? দিল আজাদ মীরের মুখে স্পষ্ট বাংলা শুনে অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তারপর কোনো মতে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল, আপনি? আজাদ মীরও বললেন তিনি ভালো আছেন। এর মধ্যে রাইসা মীর দিলকে ধমক দিল, আভারা, তুই খাচ্ছিস না কেন? জলদি খা, না হলে শরীর খারাপ হবে। দিল এবার একটু স্বাভাবিক হয়ে বলল, খাচ্ছি মামুনি। এর মধ্যেই আজাদ মীর দিলের উদ্দেশ্যে বলল, আভারা, তুমি আমার বউকে মামুনি বলো আর আমাকে আঙ্কেল, এটা আমি মানতে পারছি না। তুমি আমাকে বাবা ডাকবে, না হলে তোমার সাথে আমি রাগ করব। বলেই আজাদ মীর বাচ্চাদের মতো করে মুখ ফোলালো। আজাদ মীরের কাহিনী দেখে উপস্থিত সকলেই হো হো করে হেসে উঠল। সাথে দিলও মুচকি হাসি দিল, কিন্তু তার চোখে আবারও পানি জমে গিয়েছে। সে চোখে জমা পানি নিয়ে আজাদ মীরকে বলল, বাবা, ঠিক আছে, আপনাকে বাবা ডাকবো। আজাদ মীর এইবারও মুখ ফুলিয়ে বলেন, বাবাকে কেউ তার মেয়ে আপনি বলে? এইবার দিল জোরেই হেসে বলল, বাবা, তোমাকে আমি বাবাই ডাকবো। আহাদ এইবার দিলকে বলল, মিস আভারা, খাবার খাওয়ার সময় চোখে পানি আনতে নেই, চোখটা মুছুন। আপনার চোখের পানিতে অনেকের হৃদয় তুফানে পরিণত হয়, সেটার খোঁজ আপনি রাখেন? দিল আহাদের কথা বুঝল না, কিন্তু রাইসা মীর ঠিকই ছেলের ধারণা বুঝেছে। দিল আহাদকে বলল, কি বলছেন এসব, বুঝলাম না। আহাদ এবার দিলের দিকে চোখ গরম করে তাকিয়ে বলে, আমি আপনাকে বুঝতে বলিনি মিস আভারা, আপনাকে খেতে বলেছি। চোখের পানি মোছুন। আর সবসময় আপনার চোখ থেকে এত পানি পড়ে কেন? আরেকবার দেখলে চোখ জ্বালিয়ে দিব, মনে রেখেন। দিল এবার মুখ ফুলিয়ে বলল, খাচ্ছি মিস্টার আহাদ। বলেই দিল খেতে খেতে আহাদকে আবারও বলল, এই পরিবারের সবাই কত ভালো, আমাকে নিজের মেয়ে ভেবে নিয়েছে, তার জন্য আমার কান্না আসে, এত ভালো কেন তারা? কিন্তু আপনাকে প্রথম দিন একটা বাচাল ভেবেছিলাম, কিন্তু আপনি দেখি এক নাম্বারের খাটাস। বলেই দিল একদম মাথা নিচু করে খাওয়া শুরু করলো, আর সকলে জোরে হেসে দিল। আহাদও দিলের বাচ্চামো দেখে মনে মনে হাসলো, কিন্তু ওপরে গম্ভীর ভাব বজায় রাখলো। এর মধ্যেই রামসা বলে উঠল, আপনি একদম ঝাক্কাস বলেছ, তোমার সাথে আমি সহমত। বলে দিলের সাথে হাই ফাই করলো। দিলও খুশি মনে হাই ফাই করলো। এরপর দিল আর আজাদ মীর সব তাকে বলল, বাবা, তুমি এত বাংলা কিভাবে বলতে পারো? আমি প্রথমে শুনে তো অবাক হয়ে গিয়েছিলাম। আমি শুনেছিলাম তোমার আর মামুনির নাকি লাভ ম্যারেজ, তুমি কানাডিয়ান আর মামুনি বাংলাদেশি। এইবার রাইসা মীর আর আজাদ মীর একসাথে হেসে ফেলল। রাইসা মীর বলল, সব আমার ক্রেডিট। আমি ওনাকে বাংলা শিখিয়েছি একদম হাতে কলমে, কারণ আমার নিজের দেশের ভাষা ছাড়া অন্য ভাষায় কথা বলতে ইচ্ছে করতো না, তাই ভাবলাম ওনাকে শিখিয়েই ফেলি। আজাদ মীরও রাইসা মীরের কথায় সম্মতি দিয়ে বলল, ইয়েস, সব ক্রেডিট আমার বইয়ের। তার জন্যই তো আমি ৭ সমুদ্র ১৩ নদী পার করে দিতেও রাজি। রাইসা মীর আজাদ মীরকে গোতা দিয়ে বলল, বইড়া বয়সে ভীমরতি কমাও। দিল মনে মনে ভাবছে, আল্লাহ, এত সুখ আমার কপালে ছিল, এত ভালো ফ্যামিলি, কোথায় ভেবেছিলাম আমার এখানে কেউ নেই, আম্মু নেই, আব্বু নেই, কিন্তু আরেক আব্বু আম্মু ঠিকই পাঠিয়ে দিয়েছো তুমি আমার জন্য। আর তার জন্য তোমার কাছে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। বলেই দিল আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করতে লাগলো। রামসা এইবার দিলের হাত জড়িয়ে ধরে বলল, আপি, তুমি আমাদের এইখানে ইউনিভার্সিটিতেই ভর্তি হবা, তাই না? দিল রামসার কথায় কিছুই বলল না, কিন্তু আহাদ বলল, হ্যাঁ, হবে।
ওকে আমি অটোয়া শহরের ফেমাস ইউনিভার্সিটিতে ভর্তি করাবো। তোমরা হয়তো জানো না, মিস আভারা আমার মতোই ডক্টর হবার ইচ্ছা। কিন্তু দিল আহাদের কথা শুনে এইবার নিচু কণ্ঠে বলল, এত ফেমাস ইউনিভার্সিটি লাগবে না আমার, জাস্ট নর্মাল কোনো ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দিলেই হবে। আজাদ মীর এইবার দিলকে ধমক দিল, বেয়াদব মেয়ে, আজাদ মীরের মেয়ে হয়ে কিনা তুই নর্মাল ইউনিভার্সিটিতে পড়তে চাস? দিব একটা, আমি যেটাই বলবো সেটাই ভর্তি হবি। তোকে আমি ভর্তি করাবো কার্জন ইউনিভার্সিটিতে, আর সেটা আহাদ তোকে ভর্তি করিয়ে দিবে, কাল কোনো সমস্যা হবে না তোর। ওইখানে সবাই আমার পরিচিত, আর এই ইউনিভার্সিটি অটোয়া শহরের টপ লিস্টে আছে। দিল এইবার উঠে আজাদ মীরকে জড়িয়ে ধরে বলল, যেইখানে আমার আপন আব্বু আম্মু আমাকে মানেনি, বাসা থেকে বের করে দিয়েছে, সেইখানে তুমি পর হয়ে আমার জন্য এত কিছু করছো। ঠিকই বলে মানুষ, আপনের চেয়ে পর ভালো। আজাদ মীর এবার দিলকে ছাড়িয়ে বলল, তুই আমাকে পর ভাবিস? দিল আবারও আজাদ মীরকে জড়িয়ে ধরে বলল, একদমই না, তুমি আমার এখন থেকে আসল বাবা মা। আজাদ মীরও এইবার দিলকে জড়িয়ে ধরল। আহাদ এইবার সুযোগের সদ্ব্যবহার করলো, জানো আব্বু আম্মু, মিস আবাহারা বলেছে উনি নাকি চাকরি করবে। উনি আমাদের ঘাড়ের ওপরে বসে খেতে চান না, ওনাকে চাকরি খুঁজে দিতে হবে। এটা শুনে রাইসা মীর চটে উঠলেন, কি? ও আমার মেয়ে, ওকে আমার মেয়ে হিসেবেই ভেবেছি, এমন কেন করবে ও? এইবার তিনি দিলের দিকে আঙ্গুল তাক করে বলেন, আভারা, তোকে বলেছি এই কথা যদি আর একবার মুখ থেকে বের করেছিস না, তোর মুখ কেটে দিব। তুই আমার মেয়ে, এখন থেকে তোর কোনো সমস্যা হলে আমাদের বলবি, কিন্তু তোর মুখে যেন এইসব আমি আর দ্বিতীয়বার না শুনি, মাথায় থাকবে? দিল ভদ্র মেয়ের মতো করে মাথা নাড়িয়ে সম্মতি দিয়েছে, তার মাথায় থাকবে। আজাদ মীর দিলকে ধরে নিজের পাশে বসিয়ে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বললেন, শোনো মা, তুই আমাদের এখন, তোর বাবা মা বেঁচে থাকতে তুই কেন এইসব জব করবি? এই বাড়ি এই বাড়িটাকে নিজের বাড়ি ভেবে থাকবি, কোনো অস্বস্তি ফিল করবি না। যা প্রয়োজন হবে আমাকে বলবি বা তোর মামনিকে, না হলে আহাত তো আছেই, তাকেও বলতে পারিস, কিন্তু এইগুলো করার চিন্তা মাথাতেও আনবি না। দিল এবার আজাদ মীরকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলল, আচ্ছা বাবা। আহাদ দিলকে আবারও রাগী গলায় বলে, মিসেস আবাহারা, আপনি আবারও কান্না করছেন? আপনাকে তো আমি, বলেই আহাদ ওঠার ভান করে আর দিল চটপট নিজের চোখের পানি মুছে আজাদ মীরের পেছনে লুকিয়ে বলে, দেখো বাবা, তোমার ছেলে আমাকে মারতে আসছে। দিল আর আহাদের কাহিনী দেখে সকলের মধ্যে আবারও হাসির রোল পড়ে যায়, আর খাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। খান ভিলা। হৃদ্য নিজের রুম অন্ধকার করে এসির পাওয়ার বাড়িয়ে ফ্লোরে মৃত মানুষের মতো করে শুয়ে আছে। তাকে দেখে মনে হতে পারে শরীরটাই খালি বেঁচে আছে, সে নয়। এইবার হৃদ্য এক হাত দিয়ে দিলের ফটো ফ্রেমটা জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করতে করতে পাগলের মতো চুমু দিতে লাগলো, আর দিলের হাসি মাখা ছবিটার মধ্যে হাত বুলিয়ে বলতে লাগলো, হার্ট, শুনতে পাচ্ছিস? আমি তোকে ডাকছি কতটা কষ্ট নিয়ে। কেন এমন করলি? দেখ তুই জিতে গিয়েছিস। আসলেই তোকে ছাড়া আমি ভালো থাকতে পারছি না। কিভাবে পারবো বল? আমি যে তোকে ভালোবাসি। ধোকাই যেহেতু দিবি, তাহলে কেন আসলি আমার জীবনে? ভালোই তো ছিলাম নিজের মনের কথা তোকে না বলে, কেন এমন করলি? বলতে বলতে হৃদ্য ফটো ফ্রেমটা জোরে ছুঁড়ে মারলো রুমের এক কোনায়, আর সাথে সাথে ফ্রেমটা ভেঙে চুরমার হয়ে গেল। মিসেস দিলারা খান এইবার হৃদ্যের রুমের দরজা খুলে ঢুকলেন। নিজের মেয়ের জন্য হৃদ্যের এমন অবস্থা সেও মেনে নিতে পারছে না। সে রুমে সম্পূর্ণ ঢুকতেই দেখল রুমের এক পাশে কাচের ছড়াছড়ি, আর হৃদ্য তার চুল টেনে বসে আছে, আর চোখে পানি দিয়ে পানি পড়ছে। এইবার সে সোজা হৃদ্যের পাশে বসে তার মাথায় হাত রাখল। হৃদ্য এইবার চোখ তুলে তাকালো। মিসেস দিলারা খানের বুকটা মুচড়ে উঠল।
এই সেই সুদর্শন হৃদ্য। ফেসের অবস্থা কি করেছে, ঠিকভাবে না খাচ্ছে না ঘুমাচ্ছে হৃদ্যের টেনশনে। মিসেস সাবিরা খানও অসুস্থ হয়ে পড়েছেন। হৃদ্য এইবার হুট করে মিসেস দিলারা খানের হাত ধরে তার হাতের ওপরে মাথা রেখে কান্না করতে করতে বলল, জানো ছোট আম্মু, এই আবশিস খান হৃদ্য কখনোই চোখের পানি ফেললেনি। আজ এত পানি ফেলছে কেন জানো? শুধু তোমার ওই ধোঁকাবাজ মেয়ের জন্য। বড্ড বেইমান তাই না? ধোঁকাবাজ বলছি যাকে, তার জন্যই আবার চোখের পানিও ফেলছিস? বেহায়া তো আমি। আমার চোখ ও বেহায়া শুধু তোমার মেয়েকে ভালোবাসে, তাই হুটহাট পড়ে যায় বলেই চোখের পানি নিয়ে বসে থাকে। মিসেস দিলারা খান হৃদ্যের কান্না দেখে সেই কান্না করছে, কিন্তু কিছুই বলল না। তার চোখ দিয়েও অঝরে পানি পড়ছে। সে এইবার হৃদ্যকে বলল, ওঠ বাবা, আমার সাথে চল, কিছু খেয়ে নিবি। একদিন ধরে তুই পুরা না খাওয়া, আর আমাদের কষ্ট দিস না, চল। বলেই হৃদ্যকে টানতে টানতে নিচে নিয়ে গেলেন। হৃদ্য তো পাথর হয়ে গিয়েছে। সে চুপচাপ গেল, তাকে যেভাবেই নিয়ে গেল কানাডা। দিল নিজের বারান্দায় বসে ক্যালেন্ডারের সৌন্দর্য উপভোগ করছে আর হৃদ্যের কথা ভেবে চোখের পানি ফেলছে আর আকাশের দিকে তাকিয়ে কিছু বাক্য আওড়ালো। ভালোবাসা শুধু ভালো থাকা না, ভালোবাসা একটা বিশ্বাসও, যেটা তোমার আমার প্রতি ছিল না হৃদ্য। ওই দিন আমাকে বিশ্বাস করে আমার কথা শুনলে হয়তো আজকে তুমি আমাদের বাচ্চারা একটা সুন্দর সংসার হতো। বলেই দিলের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো। দিল নিজেকে বকতে লাগলো, তার চোখটা খুব নির্লজ্জ হয়ে গিয়েছে, তার জন্য পানি পড়ে। যেইখানে আমাকে বিশ্বাসই করে না তার জন্য। এর মধ্যেই দিলের দরজায় টাক্কা পড়ে। দিল চোখের পানি মুছে নিজেকে ঠিক করে বলে, আসুন ভেতরে। আহাদ ঢুকলো। দিল তা দেখে, হাসি দিয়ে বলল, ও মিস্টার আহাদ, আপনি বসেন বসেন, আপনাকে আমার অনেক কথা বলা বাকি। আহাদ ও দিলের কথা মতো খাটে বসলো। দিলও আহাদের পাশে বসে বলল, ধন্যবাদ মিস্টার আহাদ, আমাকে এত সুন্দর একটা পরিবার দেওয়ার জন্য। আপনাদের কাছে আমি সারাটা জীবন ঋণী থাকব। আহাদ এইবার মুচকি হেসে ভুরু কুঁচকে বলল, এসব বলা বাদ দিয়ে বলুন, আপনি কি আবারও কান্না করছেন মিস আবাহরা? দিল একটু হকচকিয়ে বলল, কই না তো। আহাদ হুট করে দিলের মুখের কাছে এসে স্লো ভয়েসে বলল, যেই দিন আপনাকে প্রথম দেখেছি ওই দিনই আপনার সব কিছু পরিমাপ করা হয়ে গিয়েছে মিস আভারা। তো আমার কাছে কিছু লুকানোর চেষ্টা করবেন না। আজকেই আর এক মুহূর্তে লাস্ট চান্স দিচ্ছি আপনাকে। আপনার চোখ থেকে আর একটাও পানি না পড়লে আপনাকে ছুঁড়ে মারতে আমি দ্বিতীয়বার ভাববো না, মাইন্ডিং। বলেই আহাদ দিলের কাছ থেকে সরে গেল। হঠাৎ আহাদের কাছে আসা আবার 1 মিনিট হুমকি দিয়ে সরে যাওয়া দেখে দিল একটু ভড়কে গেল। এর মধ্যেই আহাদের কণ্ঠে শোনা গেল, কালকে সকালে রেডি থাকবেন, ভর্তি করাতে নিয়ে যাব। আর এখন চুপচাপ ঘুমাবেন। মনে রাখবেন, আপনি এখন একা নন, আমার বাচ্চারাও আছে আপনার সাথে। গুড, নাইস টু মিট ইউ। আবহারা বলে মিস আবহারা, এটা বলেই আহাদ চলে গেল। আর এদিকে দিলও এইবার ভাবলো, আর কান্না করবেন না। এইবার ওইসব মানুষদের জন্যই আজকে ওর শেষ কান্না। এখন কান্না করলে নিজের জন্য করবে আর বাচ্চাদের জন্য করবে, নিজেকে আর সস্তা বানাবে না। বলে দিল বিছানায় শুতে ঘুমিয়ে গেল। দিল সকাল সকাল ওঠে, একদম রেডি হয়ে নিচে নামলো। আহাদ ওই টাইমে নাস্তা করছিল। টেবিলে দিলকে দেখে খাবার আটকে যাবার অবস্থা, কারণ দিলকে একটু বেশি কিউট লাগছে। হলুদ কালার টপসের সাথে সুন্দর করে ঝুঁটি আর ছোট ছোট চুলগুলো সামনে এসে পড়েছে। ঠোঁটে হালকা লিপ গ্লস, এটুকুতেই যেন দিলকে কিউট করার জন্য যথেষ্ট। দিল নিচে নেমেছে, তার মামুনি আর বাবাকে জড়িয়ে ধরে নাস্তার টেবিলে বসে গেল। আর আহাদের দিকে চোখ যেতেই ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলো, মিস্টার আহাদ, আপনি ঠিক আছেন? আহাদ নিজেকে স্বাভাবিক করে উত্তর দিল, জি মিস আভারা, আপনি রেডি তো?
এক্ষুনি নাস্তা করে বের হব আপনাকে ভর্তি করাতে। দিল মাথা নাড়িয়ে সম্মতি দিল, সে রেডি, খেয়েই বের হবে। এর মধ্যেই রামসাও ওপর থেকে নেমে এলো, সেও যাবে আহাদের সাথে। সে নিচে নেমেই সাথে সাথে খাবার টেবিলে বসে খাওয়া শুরু করলো। একটু লেট করলে রামসা জানে তার ভাইয়া তাকে রেখেই চলে যাবে। সবার খাওয়া শেষ হতেই আজাদ মীর তার অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেলেন, আর আহাদরা বের হলো দিলের ইউনিভার্সিটির উদ্দেশ্যে। দিল বাসার বাহিরে আসতেই তার চোখ গেল চারপাশে। সে রামসাকে বলল, তোমাদের বাসাটা অনেক সুন্দর, একদম যেন রাজপুরী। রামসা হেসেই বলল, এতটুকুতেই এইসব বলছো? আমার ভাইয়ার রুমে যেও, ভাইয়ার রুমটা আরো সুন্দর। ভাইয়ার রুমের মধ্যে অ্যাটাচড ছাদ আছে, যেখানে বড় সুইমিং পুলও আছে, আর চারপাশে বাহারি রকমের ফুল। কিন্তু ভাইয়া তার রুমে কাউকে যেতে দেয় না, তাই আমারও আর যাওয়াও হয় না। দিল কিছুটা কৌতূহল নিয়েই বলল, তাই নাকি? গিয়ে দেখতে হবে তো। রামসা মাথা নাড়িয়ে বাচ্চাদের মতো করে বলল, একদম হ্যাঁ, কিন্তু তুমি ভাইয়ার রুমে যেতে পারবে না। ওই যে বললাম, কাউকে আসতে দেয় না ভাইয়া। এখন চল, গাড়িতে একটু লেট হলে ভাইয়া তোমাকেও চিপিয়ে খাবে একেবারে, সাথে আমাকেও। রামসা দিলের হাত ধরে গাড়ির সামনে নিয়ে এলো, আর তারা দেখলো আহাদ আগে থেকে গাড়িতে বসে আছে। রামসা তাড়াতাড়ি করে পেছনের সিটে বসে পড়লো, দিলও বসতে যাবে। তার আগেই আহাদ গম্ভীর কণ্ঠে বলল, "আহ, আমাকে কি তোদের ড্রাইভার পেয়েছিস নাকি? জলদি একজন সামনে আয়।" রামসা অসহায় চোখে দিলের দিকে তাকিয়ে ইশারা দিল সামনে বসার জন্য। দিল আর কি করবে, সে একটা দীর্ঘশ্বাস ফেলে সামনে বসে পড়ল, আর গাড়ি ছুটল কার্জন ইউনিভার্সিটির উদ্দেশ্যে। ইউনিভার্সিটির মধ্যে গাড়িটা ঢুকতেই দিল অবাক হয়ে চোখে চারপাশ দেখলো। এত বড় ইউনিভার্সিটি তাদের বাংলাদেশেও নেই, আবার কি সুন্দর এইখানে সে পড়বে। এসব ভাবতে ভাবতে গাড়িটা থেকে নেমে গেল। দিল চারপাশ পর্যবেক্ষণ করতে করতে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। আহাদ নেমেই সোজা দিলকে ভর্তি করাতে নিয়ে গেল। দিলের ভর্তি হবার সময় একটু সমস্যা হলো, কারণ যেহেতু দিল এইচএসসি দেয়নি, সাথে সে তার কোনো কাগজপত্রও আনেনি। কিন্তু আহাদের বাবার পরিচিত দেখে এত অসুবিধা হয়নি, তাড়াতাড়ি করে ভর্তি হতে পেরেছে। ভর্তি হবার পর আহাদকে বলে সে আর রামসা পুরো ইউনিভার্সিটিটা ঘুরে দেখতে চায়। আহাদ সম্মতি দিল, সে বাহিরে আছে, তারা যেন দেখে আসে। বলেই আহাদ চলে গেল। রামসা আর দিল ইউনিভার্সিটিটাকে ঘুরে দেখতে লাগলো। কার্জন ইউনিভার্সিটিটা দেখতে একটা প্রাসাদের মতো, সাদা কালার সাথে হালকা খয়েরি কালারের কম্বিনেশন। সাথে ইউনিভার্সিটি থেকে বের হতেই সামনে একটা বড় মাঠের মতো, যেখানে ছেলেমেয়েরা বসে আড্ডা দিচ্ছে, আর রাস্তা থেকে সব ধরে সব কিছুই ফ্রেশ, যা দেখে দিলের ভালো লাগলো। এইসব দেখতে দেখতেই হঠাৎ দিলের মনে হলো তার চারপাশ ঘুরছে, আর সে নিচে পড়ে গেল। হঠাৎ এমন হওয়ার কারণে রামসা ভয় পেয়ে গেল। এই তাড়াতাড়ি দিলকে ডাকতে লাগলো, কিন্তু দিলের সাড়া শব্দ নেই। রামসা নিজের ফোনটা বের করে আহাদের নাম্বারে কল দিল। আহাদ ধরতেই তাকে কান্না করতে করতে বলল দিলের কথা। আহাদ বলল, সে এক্ষুনি আসছে। আহাদ দৌড়ে এসে রামসা দিলকে ধরে ডাকছে, আর চারপাশের মানুষ জমা হয়ে গিয়েছে। সে কাছে গিয়ে সবাইকে ইংলিশে বলল, তামাশা দেখছেন? একজন অজ্ঞান হয়ে গিয়েছে, সাহায্য না করে তামাশা দেখতে এসেছেন? এটুকু বলতেই সবাই সামনে থেকে সরে গেল। আহাদ দিলকে নিজের কোলের মধ্যে শুইয়ে বলল, মিস আভারা, চোখ খুলুন, আপনার কি হয়েছে? আহাদের গলা কাঁপছে, সে কাঁপা কাঁপা হাতে দিলকে কোলে নিয়ে গাড়িতে গিয়ে বসালো, আর এক হাত দিয়ে দিলকে জড়িয়ে ধরে গাড়ি ড্রাইভ করতে লাগলো। তার বুক কাঁপছে, কেন কাঁপছে সে জানে না, শুধু জানে মিস আভারার কিছু হলে সে ঠিক থাকবে না। গাড়ি 5 মিনিটের মধ্যে তার হসপিটালের সামনে এসে পড়ল। সে দ্রুত রামসাকে বলল, তুই আমার পেছনে পেছনে আয়। রামসাকে বলেই দিলকে কোলে তুলে হসপিটালের ভেতরে গেল। আহাদকে দেখেই সবাই স্যার স্যার করে জিজ্ঞাসা করছে, ইনি কে?
কি হয়েছে। তারপর আহাদ কারোর কোনো কথার উত্তর না দিয়ে সোজা দিলকে নিয়ে তার চেনা ভালো মেয়ে ডক্টরের কাছে গেল। হঠাৎ ডক্টর সারা নিজের কেবিনে ডক্টর আহাদের উপস্থিতি দেখে অবাক হয়ে গেলেন, কারণ সে যতটুকু জানে ডক্টর আহাদ মেয়েদের থেকে দূরে থাকে, কিন্তু সাথে কোলে একটা মেয়ে। আহাদ কাঁপা কাঁপা কণ্ঠে বাংলায় বলেন, ডক্টর সারা, আমি খুব ভরসা নিয়ে আপনার কাছে এনেছি। আপনি যে কোনো কিছুর বিনিময়ে আমার মিস আভহারাকে সুস্থ করে তুলুন। আপনি যা চাইবেন তাই দিব। এতটুকু বলেই আহাদ দিলকে বেডে শুইয়ে দিল। সারা যেহেতু আহাদের মতোই বাঙালি, আর সাথে সেও আহাদের হসপিটালে কাজ করে, সে আহাদকে শান্ত করার জন্য বলল, ডক্টর আহাদ, আপনি শান্ত হয়ে বসুন, আমি দেখছি ওকে। আপনাকে দেখে ঠিক লাগছে না, বসুন আপনি। রামসাকে ডক্টর সারা চেনে, তাই তাকে বলল, তুমি ডক্টর আহাদকে দেখো, আমি দেখছি ওকে। রামসা ভয়ে ভয়ে মাথা নাড়ালো। তারপর ডক্টর সারা দিলকে চেক আপ করলো 10 মিনিট। তারপর একটা ইঞ্জেকশন শরীরে পুশ করিয়ে দিল, আর আহাদের সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, ডক্টর আহাদ, প্রেগনেন্সির সময় এমনটা হওয়া স্বাভাবিক, কিন্তু আমার দেখে মনে হচ্ছে ও বাচ্চা নেবার জন্য অনেকটাই ছোট। আর একটা বাচ্চা না, একসাথে দুইটা বাচ্চা পেটে, মানে টুইন বেবি। একটু এটুকু মেয়ে কিভাবে সম্ভব? আর ওর লাইফ রিস্কও আছে। ওকে সবসময় আপনি যত্ন নিবেন, খাওয়া দাওয়া খেয়াল রাখবেন, না হলে ডেলিভারির সময় সমস্যা হবে। আর কয়েক মিনিটের মধ্যেই ওর জ্ঞান ফিরে আসবে। আর একটা প্রশ্ন, এই মেয়েটাকে ডক্টর আহাদ, যার জন্য আপনি এত ডেসপারেট? আহাদ এবার ডক্টর সারার দিকে চোখ তুলে তাকালেন। তার চোখ একদম লাল মনে হচ্ছে, এক্ষুনি রক্ত চলে আসবে। আহাদ ওই চোখে তাকিয়ে বলল, শি ইজ মাই ওয়াইফ। ডক্টর সারা অবাক হয়ে বলল, আপনি ম্যারিড? আহাদ এইবার দেখল দিল চোখ টিপ টিপ করছে, মানে তার জ্ঞান ফিরে আসছে। সে এইবার ডক্টর সারার কোনো প্রশ্নের উত্তর না দিয়েই বলল, আপনি রামসাকে নিয়ে একটু কেবিন থেকে বাইরে বের হন এখন। আর আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। ডক্টর সারাও আর কিছু বলল না, চুপচাপ রামসাকে নিয়ে বের হয়ে গেলেন। আর আহাদ দিলের বেডের সামনে দাঁড়ালো। দিল চোখ খুলে দেখল আহাদ লাল হওয়া চোখ নিয়েই তার দিকে তাকিয়ে আছে। সে ধড়ফড় করে উঠে বসে আর কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, মিস্টার আহাদ, আপনি ঠিক আছেন? আহাদ এবার আর কিছুই বলল না, হুট করে দিলকে শক্ত করে জড়িয়ে ধরল নিজের বুকে। যা দেখে দিল একদম আস- আসমান সমান অবাকের পর্যায়ে। দিল তার কাঁধে ভেজা ভেজা অনুভব করলো, যা দিলের শরীরও কেঁপে উঠল। এইবার তাড়াহুড়ো কণ্ঠে বলল, মিস্টার আহাদ, বলুন না কি হয়েছে, আপনি কান্না করছেন কেন? বলেই দিল আহাদের পিঠে হাত রেখে তাকে জড়িয়ে ধরল হালকাভাবে। আহাদ দিলের কোনো প্রশ্নের উত্তর দিল না। সে দিলকে নিজের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরতে ব্যস্ত, যেন ছেড়ে দিলেই পালাবে। কিছুক্ষণ পর আহাদ দিলকে ছেড়ে দিয়ে পেছনে ঘুরে নিজের চোখের পানি মুছে একদম স্বাভাবিক হয়ে সামনে ফিরল আর বলল, সরি, এখন চলুন বাসায় যাব। বলেই দিলকে কোলে তুলে নিয়ে একদম গাড়িতে নিয়ে গিয়ে বসালো। আহাদের পেছনে পেছনে রামসাও আসলো, সেও গাড়িতে গিয়ে বসলো। আর আহাদ আর কোনো কথা না বলে সোজা বাড়ির উদ্দেশ্যে ছুটে চলল। মেয়ের ভিলায় আসতেই আহাদ কোনো কিছু না বলে তার রুমে চলে গেল। আর দিল, সে তো অবাক হচ্ছে, বোঝার চেষ্টা করছে হয়েছেটা কি। তারপর রামসা জিজ্ঞাসা করতেই রামসা সব বলল, যা শুনে দিল হতবাক। মিস্টার আহাদ তার জন্য এত ভেবেছেন, এত হাইপার হয়েছেন, কিন্তু কেন? এর মধ্যেই রাইসা মীর এসে হাজির। তাকেও রামসা সব বলেন। তাকে যা শুনে রাইসা মীর গোপনে দীর্ঘশ্বাস ফেললেন। সে জানতই না এমনটাই হবে। তারপর তার মাথায় চিন্তার ছাপ দেখা গেল। সে দিলকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলো, তুই ঠিক আছিস মা? দিল হাসি দিয়ে তার মামুনিকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ ঠিক আছে মামুনি, তোমার ছেলে আমার কিছু হতেই দেয়নি, দেখো না। রাইসা মীর হেসে বলল, এখন গিয়ে তোরা রেস্ট নে। দিল আর রাইমসা মাথা নাড়িয়ে যার যার রুমে চলে গেল। খান ভিলা। রাহা হুড়মুড় করে খান ভিলায় প্রবেশ করতেই সকলে তার দিকে অবাক হয়ে
তাকিয়ে আছে। ড্রয়িং রুমে সবাই ছিল হৃদ্য বাদে। রাহা এবার ক্রোধ নিয়ে প্রশ্ন ছুড়ল, দিল কোথায়? আভারা খান শান্ত কণ্ঠে বলল, যেইখানে থাকার কথা সেইখানেই। আর তুমি এই বাসায় কেন এসেছো? রাহা এইবার তালি দিতে দিতে চিল্লিয়ে বলল, কি ভেবেছিলেন আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আপনারা অন্যায় করবেন? আমার কানে আসবে না? আপনারা কি আসলেই দিলের বাবা মা, দিলের ফ্যামিলি? আমার তো তা লাগে না। আসল বাবা মা, আসল ফ্যামিলি হলে দিলের কথাটা একবার শুনতেন। এর মধ্যেই ওপর থেকে হৃদ্য নেমে আসলো। রাহাকে দেখে হৃদ্যের চোয়াল শক্ত হয়ে আসলো। সে জানে রাহা এখন দিলের দোষ ঢাকতে আসছে। এইবার রাহা হৃদ্যের সামনে এসে বলল, আপনার ভালোবাসা খুব সস্তা মিস্টার আবশির খান হৃদ্য, আসলেই খুব সস্তা। আপনার এই সস্তা ভালোবাসা নিয়ে কিভাবে আমার বেস্ট ফ্রেন্ডকে ভালোবাসতে গিয়েছিলেন? কিভাবে তার গায়ে মিথ্যা দাগ লাগালেন বলুন? রাহার এমন চিল্লাচিল্লিতে আফলাল খান গর্জে ওঠলেন, এই, তোমার সাহস তো কম না, আমার ছেলের সাথে উঁচা গলায় কথা বলো? রাহার এইবার আফলাল খানের দিকে আঙ্গুল তাক করে বলল, সাহসের কি দেখেছেন আপনি? আমাকে দিল পেয়েছেন, যা বলবেন চুপচাপ শুনবো। আজকে আমি শোনাতে এসেছি, আপনারা শুনবেন। এটুকু বলেই রাহা আর বলতে শুরু করলো, কি বলছেন? আপনারা দিল খারাপ? খারাপ তো আপনারা, যাদের বিন্দু মাত্র মনুষ্যত্ব বোধ নেই। একটা মেয়ে কিভাবে বাসা থেকে বের করে দেন? তো শুনুন, ওই দিন দিল যার সাথে কথা বলেছে ওটা আমাদের স্কুল লাইফের ফ্রেন্ড মিরান শেখ। ওই দিন দিল মিরানের বাসায় গিয়েছিল কারণ মিরানের মা দিলকে অনেক দিন ধরেই দেখতে চাচ্ছিল। কিন্তু আপনারা, সি, 100 বার থু মারি আপনাদের আমি। আপনারা আমার বড়, তাও আমার লজ্জা করছে না কেন জানেন? আপনারা কাপুরুষ। এইবার হৃদয়ের তাকিয়ে আগুন ভরা দৃষ্টি নিয়ে বলো, আর মিস্টার হৃদ্য, আপনার থেকেও দিলের লাইফে বেটার কেউ আসবে, আপনি দেখে নিন। আপনি খুব আফসোস করবেন ওই দিন। আপনি যা ভালোবাসেন তার চেয়েও 100 গুণ সে দিলকে ভালোবাসবে। আর আপনি আসলে দিলের মতো ফুলের ভালোবাসা ডিজার্ভ করেন না। আপনি যেমন সস্তা, আপনিও এমনটাই ডিজার্ভ করেন। এক নাগাড়ে বলেই রাহা থামলো আর জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। সে দিলকে নিজের থেকেও বেশি ভালোবাসে। যখন শুনেছে তার প্রাণপ্রিয় বেস্ট ফ্রেন্ডের মতন বোনের সাথে তারা এই সব করেছে, রাহা আর নিজের রাগ থামাতে পারেনি। ছুটে চলে এসেছে। আর মিরানের সাথে রাস্তায় তারও দেখা হয়েছিল। সে সব বলেছে তাকে। দিল দিল প্রেগনেন্ট, সাথে হৃদ্যকে বলতে ভয়। এইবার যখন রাহা দিলের প্রেগনেন্সির কথা বলতে যাবে, তার আগে হৃদ্য হাত দিয়ে থামিয়ে দিল। হৃদ্য তার লাল হওয়া রাগী চোখে বলল, বলা শেষ? যাও এখন সামনে থেকে। আরেকটা কথা বলে খুন করে ফেলবো। দিলের সাফাই গাওয়া শেষ? যাও, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। হৃদ্যের কথা শেষ হতেই আফাজ খান গর্জে ওঠে কণ্ঠে বলল, হৃদ্য, এত কিছু শুনলে তাও দিলের প্রতি বিশ্বাস আসলো না তোমার? হৃদ্য রেগে দাঁতে দাঁত চেপে বলল, না, বিশ্বাস করছি না। কারণ ও মিথ্যা বলে। দিলকে ভালো সাজাতে এসেছে। এর মধ্যেই রাহা আবারও কিছু বলতে যাবে, তার আগেই হৃদ্য রাহাকে টেনে হিসলে একদম দরজার বাহিরে ছুঁড়ে মারে আর দরজা আটকে দেয়। আফাজ খান ঘৃণা ভরা চোখে হৃদ্যের দিকে তাকিয়ে রইল। আর হৃদ্য কারোর দিকে না তাকিয়ে চুপচাপ ওপরে চলে গেল। আর মিসেস দিলারা খান মনে মনে ভাবছে, সে কি আসলেই বড় কোনো ভুল করে ফেলল? তার মেয়ের কথা না শুনে। তার মেয়েটা এখন কোথায় আছে, কেমন আছে? এইসব ভেবেই তার চোখ ভেঙে পানি আসতে লাগলো। আহরিন শুধু অবাক হয়ে চোখ দিয়ে দিলের প্রতি রাহার এক আকাশ সমান ভালোবাসা দেখল। আহরিন তার ফ্যামিলির পক্ষে না, সে জানে দিল এমন কিছু করেনি, কিন্তু বড়দের সামনে তার কিছু করার বা বলার সাহস নেই। কিন্তু আজকে রাহার সাহস তাকে অবাক করে দিয়েছে, সাথে খুশিও। আফাজ খান আর আবু সুরা কারোর সাথে কোনো কথা না বলে ওপরে চলে গেল। 9 মাস পর দিল তার বড় ফুলে যাওয়া পেট নিয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছে, সাথে তাকে ধরে নামাচ্ছে রামসা। দিলকে নামিয়ে সোজা সোফায় বসিয়ে দিল। এর মধ্যে আহাদও ওপরের থেকে নেমে আসলো। এতগুলো মাস দিলের সম্পূর্ণ টেক কেয়ার আহাদ করেছে।
একদম দায়িত্ব নিয়ে। দিল খেতে না চাইলেও তাকে জোর করে খাওয়ানো থেকে শুরু করে তার মুড সুইং, তার সব আহাত সব সামলিয়েছে। যখন তখন পেটে বাচ্চারা লাথি দিত আর দিলও বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে কান্না করত। আহাত যখন জিজ্ঞাসা করত সে কান্না কেন করছে, দিল চোখে পানি নিয়ে বলতো, লাথি দিয়েছে বাবুরা, অনেক ব্যথা করছে পেটে। যা শুনে আহাদ মিষ্টি হাসি দিয়ে দিলের মাথা নিজের সাথে জড়িয়ে নিয়ে বলতো, আর কিছুদিন একটু সহ্য করুন মিস আবহারা, তারপর যারা লাথি দিচ্ছে তারা আপনার বুকে। দিল আহাদের কথা শুনে কিছু বলতো না, চুপচাপ বিড়াল ছানার মতো করে আহাদের শরীরের সাথে মিশে থাকতো। দিলের কাছে আহাদের স্পর্শ খারাপ লাগে না, বরং মনে হয় আহাদ তার কাছে থাকলে তার সব কষ্ট কমে যাবে। কারণ এই 9 মাসে এই লোকটা যেইভাবে তার টেক কেয়ার করেছে, দিল এইবার নিশ্চিত আহাদ একজন চোখ বন্ধ করেই ভালো মনের মানুষ। সে কখনোই তাকে হৃদ্যের মতো ভুল বুঝে ছেড়ে দিবে না, সব সময় তাকে আগলে রাখবে। হঠাৎ রামসা একটু হেসে দিলকে বলল, আপি, তোমাদেরকে তো একদম তোমাকে তো একদম গোল টমেটো লাগছে, আর তোমার পেট তোমার থেকেও বড়। ইস, কবে যে আসবে আমার সোনারা। দিল রামসার কথা শুনে ঠোঁট ফুলিয়ে আহাদকে উদ্দেশ্য করে বলল, দেখুন না মিস্টার আহাদ, আসলেই আমাকে গোল টমেটো লাগছে। আহাদ বাচ্চামো চোখে মিষ্টি হেসে বলে, না, একদমই না মিস আবহারা, সবসময় আমার কাছে স্নিগ্ধ পরি, সে কখনোই টমেটোর মতো হতেই পারে না। দিল আহাদের কথা শুনে মুচকি হাসল, কিন্তু হঠাৎ দিলের মনে হলো তার পেটে চিনচিনে ব্যথা করছে অনেকটা। সকাল থেকে ব্যথাটা শুরু হলেও দিল এতটাও পাত্তা দেয়নি, কারণ তার ডেলিভারির ডেট এখনো 1 সপ্তাহ পরে। কিন্তু এখন মনে হচ্ছে ব্যথাটা বেশিই করছে। দিলকে পেট ধরে হঠাৎ চুপচাপ বসে থাকতে দেখে আহাদ চিন্তিত সুরে প্রশ্ন করল, মিস আবহারা, আপনি ঠিক আছেন? দিল কোনো উত্তর দিল না। আহাদ এবার দিলের সামনে গিয়ে তাকে ঝাঁকিয়ে আবারও জিজ্ঞাসা করল, আপনি ঠিক আছেন মিস আবহারা? দিল এবার অতি কষ্টে উচ্চারণ করলো কাঁপা কাঁপা কণ্ঠে, মিস্টার আহাদ, আমার অনেক পেটে ব্যথা করছে, আমি সহ্য করতে পারছি না। আহাদ দেখল দিলের চোখ দিয়ে পানি পড়ছে। আহাদ এবার ঘাবড়ে গেল। সে চিল্লিয়ে রামসা মীরকে ডাকল। রাইসা মীর আসতেই দিলের ব্যথায় কাতরানো মুখ দেখে চটপট আহাদকে ডাকলেন, বললেন, আহাদ, এক্ষুনি আবহারাকে হসপিটালে নিয়ে চল, ওর লেবার পেইন উঠেছে। আহাদও এবার কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলো, আম্মু, এত তাড়াতাড়ি কিভাবে? মিস আবহারা তো 1 সপ্তাহ পরের ডেট ছিল। রাইসা মীর এইবার দিলকে ধরে সান্ত্বনা দিতে দিতে আহাদকে বলল, এত কিছু বলার সময় নেই আহাদ, তাড়াতাড়ি গাড়ি বের কর। এতক্ষণে দিল ব্যথায় চিৎকার করে কান্না করে দিয়েছে। আহাদ দিলের ব্যথাতুর মুখ দেখে তাড়াতাড়ি করে গাড়ি বের করে দিলকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে হসপিটালের উদ্দেশ্যে চলল। সাথে গেলেন আহাদ, রাইসা, রামসা আর আজাদ। মীরকে ফোন করেছে গাড়িতে থাকতেই, সে বলেছে আসছে একদম হসপিটালে। আহাদ হসপিটালে গাড়ি থামাতে দিলকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে ঢুকলো। পেছনে রাইসা, মীর ও রামসাও আসলো। আহাদ জানে সে মিস আবহারার কিছু হলে সে নিজেকে ঠিক রাখতে পারবে না, যেমন সে এখনো পারছে না। তার শরীর কাঁপছে, চোখ ভেঙে পানি আসতে চাইছে। দিলকে অপারেশন থিয়েটারে ঢুকাতেই আহাদ ধপ করে বাহিরে চেয়ারে বসে পড়ল। কিন্তু তার বসা বেশিক্ষণ স্থায়ী হলো না। ডক্টর সারা এসে আহাদকে বলল, ডক্টর আহাদ, আবহারার নর্মাল ডেলিভারি পসিবল, কিন্তু তার জন্য তাকে অধিক পরিমাণ কষ্ট সহ্য করতে হবে। আর এখন সে এই অবস্থায় আপনাকে তার সাথে চাচ্ছে, আপনি চলুন। কিন্তু আহাদ ওইখানে পাথর হয়ে দাঁড়িয়ে আছে, তার চোখ এইবার লাল। সে কিভাবে তার মিস আবহারার কষ্ট দেখবে, তাও নিজের চোখে? সে পারবে না, তার বুক লণ্ডভণ্ড হয়ে যাবে, এক্ষুনি শরীর কাঁপছে। এর মধ্যেই রাইসা মীর এসে আহাদের কাঁধে হাত রেখে বলল, যা বাবা, মেয়েটা তোর অপেক্ষায় আছে। এইবার আর সহ্য করতে না পেরে আহাদ তার আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলল, আম্মু, আমি কিভাবে মিস আবহারার কষ্ট সহ্য করব? আমি পারবো না আম্মু।
আমার মনে হবে এর চেয়ে তার সব কষ্ট আমার হোক, তাও সে সুস্থ থাকুক। রাইসা মির ছেলের কান্না দেখে তারও চোখে পানি এসে পড়ল, কারণ সেও আবহারাকে নিজের মেয়ের মতোই অনেক ভালোবাসে। তাও আহাদকে যেতে বলেন। আহাদ এবার নিজের চোখ মুছে ড্রেস চেঞ্জ করে মুখে মাস্ক পরে গেল, আর গিয়েই দেখলো দিল ব্যথায় পাগলের মতো কাঁদছে। আহাদকে দেখে তার কাপা হাত বাড়িয়ে দিল আর কাঁপতে থাকা কণ্ঠে বলল, মিস্টার আহাদ, আপনি এসেছেন। আপনি কেন আমাকে একা রেখে গিয়েছেন? আমার অনেক কষ্ট হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না? আহাদের এইবার দিলের হাতটা শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি কোথাও যাচ্ছি না মিস আভারা, আপনাকে ছেড়ে। এই আহাদ কোথাও যাবে না। এই বলতে গিয়েও আহাদের চোখ দিয়ে আবারও পানি পড়ছে, সাথে গলা কাঁপছে। দিল আহাদের দিকে কষ্ট ভরা নয়নে তাকিয়ে বলল, আপনি কান্না করছেন মিস্টার আহাদ, কিন্তু কেন? আহাদ দিলের দিকে তাকিয়ে বলল, আপনি করছেন কেন মিস আবহারা? দিল ব্যথাতুর মুখে মুচকি হেসে বলল, মা হবার খুশিতে। আহাদও দিলের মতো করেই বলল, আমিও বাবা হওয়ার খুশিতে করছি। এটা শোনার পর দিল আর কিছুই বলতে পারল না, কারণ তার মনে হচ্ছে ব্যথায় পুরো শরীর অবশ হয়ে আসছে। এর মধ্যেই ডক্টর সারা বলল, মিস আভারা, আর একটু কষ্ট করুন প্লিজ। দিল ওই অবস্থায় ব্যথায় কান্না করতে করতে আহাদের কোমর জড়িয়ে ধরে থাকলো। আহাদও তার মিস আভারাকে শক্ত হাতে জড়িয়ে রাখলো আর মাথায় হাত বুলিয়ে দিল। আর কিছুক্ষণের মধ্যেই দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা গেল, আর দিল সাথে সাথেই অজ্ঞান হয়ে গেল এত কষ্ট সহ্য করতে না পেরে। ডক্টর সারা আহাদের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, ডক্টর আহাদ, কংগ্রাচুলেশন, আপনি যমজ ছেলে মেয়ের বাবা হয়েছেন। বলেই বাচ্চা মেয়েকে আহাদের কোলে তুলে দিল আর ছেলেটাকে নার্সের কাছে দিলেন ওয়াশ করতে। আহাদ মেয়েটাকে কোলে নিয়ে এইবার দিলের দিকে তাকালেন, তারপর তার মেয়ের দিকে। তার কাছে মনে হলো মেয়েটা একদম তার মিস আবহারার মতোই দেখতে হয়েছে, হুবহু তার আরেকটা মিস আবহারা, সাথে অনেক ফর্সা, ঠোঁটগুলো যেন রক্ত লাল। আহাদের এইবার মেয়েটাকে বুকে জড়িয়ে নিয়ে ধীরে নীরবে চোখের পানি ফেললেন। ডক্টর সারার চোখেও পানি। এটাই হয়তো বাবা হবার অনুভূতি। এর মধ্যেই সারা বলল, ডক্টর আহাদ, ওকে দিন ওয়াশ করে নিয়ে তারপর আসি। আহাদ দিল। তারা বের হয়ে যেতেই আহাদ অজ্ঞানরত দিলের হাতটা শক্ত করে ধরে তার মাথায় একটা গভীর চুম্বন করলো, যেটা দিল হয়তো কোনোদিনও জানতেও পারবে না আহাদের তার প্রতি এক আকাশ পরিমাণ ভালোবাসা। তারপর আহাদ দিলের হাত মুখ ঠেকিয়ে বলল, থ্যাংক ইউ মিস আভারা, আমাকে বাবা না হয়েও একসাথে একটা নয়, দুইটা বাচ্চার বাবা হওয়ার স্বাদ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার জীবনে আপনাকে আসার জন্য। আপনাকে আমি প্রমিস করছি, আমার মৃত্যু ছাড়া এই আহাদ তার মিস আভারাকে ছেড়ে কোনোদিনও যাবে না। এটুকু বলেই আহাদ দিলকে ছেড়ে দিল আর রুম থেকে বের হলো, কারণ এখন দিলকে বেডে শিফট করা হবে। একটু পরেই তার জ্ঞান ফিরবে। আহাদ বের হতেই দেখে তার আম্মু রাইসা মীরের কোলে ছেলেটা, আর তার বাবা আজাদ মীরের কোলে মেয়েটা, আর রামসা বাবুদের কোলে নেবার জন্য ঘুরছে তাদের পেছনে। সে এইবার ছেলেটার সামনে গিয়ে দেখলো ছেলেটা তার দিলের মতোই ফর্সা অনেকটা, কিন্তু ফেসটা হয়তো তার বাবার মতো হয়েছে। দেখতে দুইজনই মাশাআল্লাহ অনেক কিউট, একদম যেন বিদেশি বাচ্চা। এইসব ভেবেই আহাদ ছেলে বাবুকে তার কোলে নিল রাইসা মীরের কোল থেকে, আর নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে রাখলেন আর চুমু দিলেন। রাইসা মীর ছেলের খুশি দেখে নিজেও খুশি হলেন। এর মধ্যেই খবর এলো দিলের জ্ঞান ফিরেছে। তাই সবাই দিলের কেবিনে গেল, দেখলো দিল বেডের সাথে বসে হেলান দিয়ে আছে চোখ বন্ধ করে। আহাদ দিলের পাশে বসলো। আহাদকে দেখে দিল সুন্দর হাসি দিয়ে জিজ্ঞাসা করলো, আমার বাচ্চাদের বাবা আর বাচ্চাদের দেখছেন? আহাদও দিলের মতো চমৎকার হাসি দিয়ে বলল, নিজের বাচ্চাকে তার বাবা দেখবে না তো কে দেখবে মিস আবহারা? আপনার আগেই আমি দেখেছি। বলেই আহাদ ছেলে বাবুটাকে দিলের কোলে তুলে দিলেন আর আজাদ মীরের থেকে মেয়েটাকে তার কোলে নিলেন।
দিল নিজের ছেলের দিকে তাকিয়ে রইল, আর তার চোখ দিয়ে পানি জমা হলো, কারণ ছেলেটা পুরোই হৃদ্যের মতো দেখতে হয়েছে। কিন্তু হৃদ্য এখনো জানলো না তার কি সুন্দর একটা ফুটফুটে ছেলে হয়েছে। এটাই হয়তো ভাগ্য। তারপর দিল নিজের ছেলের গালে কপালে চুমু দিল, তার শক্ত করে জড়িয়ে ধরে রাখলো নিজের বুকে। এর মধ্যেই আহাদ মেয়েটাকে দিলকে দেখলো আর বলল, মিস আভারা, দেখুন মেয়ে বাবুটা পুরাই তার মাম্মার মতো হয়েছে, কিউট। কিউট। এইবার দিল ও তাকালো, যেহেতু তার কোলে ছেলেবাবু আছে সেহেতু আর সে মেয়ে তাকে কোলে নিল না। একসাথে দুইজন সে নিতে পারবে না, আবার ছোট বাচ্চা দুজনই কিছু হলে। সে আহাদের কোলে দিকে তাকিয়ে দেখল আসলেই পুরাই তার কার্বন কপি তার মেয়েটা। এইবার আহাদকে ইশারা দিল তার সামনে এসে বসার জন্য। আহাদ ও আসলো, বসল। তারপর দিল তার মেয়ের মাথায় কপালে ও চুমু দিল। এর মধ্যেই রামসা চিল্লিয়ে বলল, ওহহ, ফুপ্পি হয়ে গিয়েছি। বলেই দিলের সামনে এসে বলে, রামসা, আমাকে একটু কোলে দেও আপ্পি, কতক্ষণ ধরে ঘুরছি, নেবার জন্য কেউ দিচ্ছে না, আফটার অল আমি ওদের ফুপ্পি। দিল রামসার কাণ্ড দেখে হেসে তার কোলে দিল, আর পিছন থেকে আহাদ বলল, আমার ছেলে যদি কোনো মূল্যে ব্যথা পেয়েছে তোকে আমি 50 বার কান ধরে উঠবস করাবো, মনে রাখিস। আহাদের কথা শুনে রামসা একটা মুখ ভেঙচি দিয়ে ছেলেবাবুটাকে নিয়ে খেলতে লাগল। আজাদ মীর এইবার বললেন, আজকে বাসায় ভোজ হবে, আমি দাদা হয়ে গিয়েছি, মিষ্টি কিনতে হবে, এত খুশির দিনে মিষ্টি মুখ না করলে চলে না। বলেই তিনি চলে গেলেন মিষ্টি আনতে। আর আহাদ তার মেয়েকে দিলের কোলে দিয়ে বলল, ওকে খাওয়ান মিস আবহারা, ওর হয়তো খিদে পেয়েছে, আমি বাহিরে থেকে আসছি বলেই সেও চলে গেল। আর বাচ্চাদের খাওয়াতে দিলকে সাহায্য করল রাইসা মীর। আর দিল সবার এত খুশি আনন্দ, সাথে সকলের মনে তার আর তার বাচ্চাদের জন্য এত ভালোবাসা দেখে মনে মনে নিজেকে ভাগ্যবতী ভাবলেন। আর মিস্টার আহাদের কোনো তুলনা নেই, সে আজ থেকে সবসময় আমার কাছে আমার সুপার হিরো হিসেবে থাকবে বলেই দিল গোপনে শান্তির নিঃশ্বাস নিলেন। 2 ঘন্টা পর আহাদ হুড়মুড় করে দিলের কেবিনে ঢুকল, হাতে তার এক বালতি ব্যাগ। দিল আহাদকে দেখে অবাক হয়ে শুধালো, মিস্টার আহাদ, এতগুলা ব্যাগ কিসের? আহাদ মুচকি হাসি দিয়ে বলল, আমার প্রিন্স এন্ড প্রিন্সেসের জন্য শপিং করে নিয়ে আসলাম, কারণ আর কিছুক্ষণের মধ্যেই আপনাকে ছেড়ে দিবে, নর্মাল ডেলিভারিতে থাকতে হয় না হসপিটালে। দিলও মুচকি হাসি দিল। এর মধ্যেই তারা সবাই রেডি হয়ে নিল বাসার যাবার উদ্দেশ্যে। দিলকে ধরে গাড়িতে বসালো রাইসা মীর। আর বাচ্চাদের আহাদ আর রামসা কোলে নিয়ে বসেছে। আজাদ মীর সেই কখন মিষ্টি কিনেই বাসায় চলে গেছেন। এর মধ্যেই গাড়ি ছুটে চলল বাসার উদ্দেশ্যে। 30 মিনিটের মধ্যেই বাসায় সবাই এসে গেল। আর দিলকে ধরে রাইসা মীর সোফায় বসালো। সাথে সবাইও সোফায় গোল হয়ে বসল। এখন সবার মিশন বাচ্চাদের নাম ঠিক করা, কিন্তু আহাদ চুপসে চায় মিস আবহারাই রাখুন বাচ্চাদের নাম। মেয়ে বাচ্চাটা আহাদের কোলে চুপচাপ ঘুমিয়ে আছে। কখন থেকে দিল খেয়াল করছে আহাদ মেয়ে বাচ্চাটাকেই বেশি দেখছে। সে বুঝল মেয়েরা যেমন বাবাদের প্রিন্সেস হয়, তেমনি একজন মেয়ের কাছে তার বাবা সুপারম্যান হয়। আর ছেলেরা হয় মায়ের ভক্ত, যেমন তার ছেলে তার কোল ছাড়া অন্য কেউ কোলে গেলেই মুখ মুচড়িয়ে উঠে। দিল এসব ভেবে হাসল। এর মধ্যেই আজাদ মীর দিলকে জিজ্ঞেস করলেন, নাম ঠিক করেছিস মা? দিল মুচকি হেসে উত্তর দিল, করেছি বাবা। রাইসা মীরও হেসে বলল, বল বল তাড়াতাড়ি, আর মেয়ে বাবু ছেলে বাবু ডাকতে ভালো লাগছে না। দিল হাসি দিয়ে বলল, আমার ছেলের নাম হবে আহিদ খান। রামসা ছটফটিয়ে জিজ্ঞেস করল, আর মেয়ে? দিল এইবার আহাদের দিকে তাকিয়ে দেখল আহাদ তার মেয়েকে বুকের সাথে চেপে ধরে মেয়েটার দিকেই তাকিয়ে আছে। সে এটা দেখে আহাদ আর মেয়েবাবুর দিকে গভীর দৃষ্টি রেখেই বলল, আবশা মীর। আহাদ মীরের মেয়ে আবশা মীর। দিলের কথা শুনে আহাদ চট করে দিলের পানে তাকালো, দেখল দিল তার দিকেই ঠোঁটে হাসি টেনে তাকিয়ে আছে। উপস্থিত সবাই অবাক। রাইসা মীর বলল, এটা কি করে সম্ভব? তোদের খান বংশ, ওর নাম মীর কিভাবে হয়? দিল মাথা নিচু করে হেসে আবার মুখ উপরে তুলে বলল, তো কি হয়েছে?
তোমার খেয়াল না করলেও আমি করেছি। আবসা সবচেয়ে বেশি মিস্টার আহাদের কোলে থাকতেই ভালোবাসে, এইটাই বাবা মেয়ের ভালোবাসা। তাই আমি চাই আবসার ফুল নাম তোমাদের বাড়ির নামধারা জুড়ে থাকুক। দিলের কথা শুনে আহাদের চোখে পানি জমা হলো। রাইসা মীর দিলকে শক্ত হাতে জড়িয়ে ধরলেন। দিল ও ধরল। এর মধ্যেই আজাদ মীর মিষ্টি ঠোঙ্গা এনে সবাই মুখে পুরে দিলেন আর বললেন, নাম রাখা ও হলো এখন, সবাই মিষ্টি খাও। বলেই হেসে উঠলেন। তার কাহিনীতে সবাই হাসল, কারণ আজাদ মীর এমনি হাসি খুশি মানুষ। দিল এইবার নিজের ছেলেকে কোলে তুলে নিল শক্ত হাতে, তারপর আহাদের দিকে ইশারা করে বলল তার মেয়েকে তার এক হাতে দেবার জন্য। আহাদ দিলুর সাথে ধরে রাখল, কারণ দিল একসাথে পারবে না দুইজন। এইবার দিল তার ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে এক ছন্দ বলল হিন্দিতে, মাম্মা কি আঁখোं की तारे, অ্যাবসা और रहीद सबसे प्यारी। আই লাভ ইউ অ্যাবসা কালো হার্ট, আই লাভ ইউ ওহিদ। বলেই দিল তার ছেলে মেয়েকে চুমু দিল। দিলের বাচ্চামি দেখে সবাই হাসল, সাথে জড়িয়ে ধরল। রামসা তালি দিয়ে বলল, এত সুন্দর হয়েছে তোমার ছন্দটা। জাস্ট চুমু হয়েছে বলেই আহিদের গালে জোরে চুমু দিল রামসা। রামসার আহিদকে বেশি ভালো লাগে। ছেলেটা একদম গম্ভীর, এই এখন তার চুমুতে মুখ কুঁচকে ফেলল। তাই তাকে জ্বালাতে রামসার ভালো লাগে। আহাদ রামসাকে ধমক দিল, এই তুই আমার আহিদকে চুমু দিয়ে বিরক্ত করলি কেন? থাপ্পড় চিনিস? রামসা এইবার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমার ইচ্ছা, আমি ওদের ফুপ্পি, তাই আমি ওদের চুমু দিতেই পারি। আহাদ আর রামসার কাহিনীতে সবার মধ্যে আরেক দফা হাসির রোল পড়ে গেল। 4 বছর পর মীর বাড়ির চারপাশে ছোটাছুটি করছে দুইজন বাচ্চা। তাদের সামাল দিতে পারছেন না রাইসা মীর। মেয়েটাকে ধরলেও ছেলেটাকে তার মা ছাড়া কেউ বুঝাতে পারে না। রাইসা এইবার না পেরে চিল্লিয়ে বলল, আহিদ আমার দাদুভাই, থামো, দাদুমণির কষ্ট হচ্ছে। আহিদ তার দাদুমণির কথা শুনে থেমে যায় আর গম্ভীর কণ্ঠে বলে, মাম্মা যাব? মাম্মার কাতে নিয়ে চলো। রাইসা মীর কিছু বলতে যাবে তার আগেই দিল আর আহাদ বাড়িতে প্রবেশ করল। আজকে দিলের মেডিকেলের রেজাল্ট দেওয়ার কথা ছিল, সেইটাই জানতে গিয়েছে দুইজন। আহিদ তার মাম্মা দেখে দৌড়িয়ে জড়িয়ে ধরে, আর আবসা তার পাপাকে দেখে পাপা পাপা বলে জড়িয়ে ধরে। আহিদ দিলকে জড়িয়ে ধরা অবস্থায় আদো আদো ভাষায় বলল, মাম্মা কোথায় গিয়েছ তুমি? আহিদ তোমাকে এত মনে করে তুমি জানো না? দিল নিজের ছেলের কথা শুনে তাকে শক্ত করে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলল, মাম্মা দরকারি কাজে গিয়েছিলাম, তুমি দাদুমণিকে বিরক্ত করনি তো? আহিদ মাথা নাড়ালো, সে বিরক্ত করেনি। এটা দেখে রাইসা মীর দিলকে বলল, এমনে বিরক্ত করেনি, কিন্তু তোর কথা মাথায় আসলে ওর কিছু ঠিক থাকে না, জানিসই তো। দিল মাথা নাড়ালো, সে জানে তার ছেলে তার বক্ত। এর মধ্যেই আবসা আহাদের কোল থেকেই মাম্মা মাম্মা করছে। এইবার দিল আবসাকে কোলে তুলে নিয়ে চুমু দিল। আবসা দিলকে বলল, মাম্মা। দিল আবসার কথা শুনে বলল, জি মাম্মা। আবসা দিলের মাথায় চুমু দিয়ে বলল, লাভ ইউ মাম্মা। দিল নিজের মেয়ের মুখে হঠাৎ এটা শুনে অবাক হয়ে রইল আর ভাবল, ওকে এটা কে শিখিয়েছে? হঠাৎ রামসা উপর থেকে চিল্লিয়ে বলতে বলতে নামল, ওর ফুপ্পি শিখিয়েছে, তাই এত মাথা ব্যথা শুরু করো না আপ্পি। বলেই নিচে নেমে আহিদের গালে জোরে চুমু দিল। রামসার চুমু দেওয়াতে আহিদ বিরক্ত মুখে চোখ মুখ কুচকিয়ে বলল, উফ অফ ফুপ্পি। আহিদের এমন কাণ্ডতে সবাই হেসে উঠল, কারণ আহিদের সবচেয়ে বিরক্ত লাগে এই চুমু যেটা রামসা ওকে দেয়। আর রামসার ও আহিদকে জ্বালাতে ভালো লাগে। কিন্তু যতই এসব হয় না কেন, দিন শেষে আহিদ রামসাকেও কাউকে ছাড়া থাকতে পারে না। দিল রামসার কথা শুনে মুচকি হেসে তার মেয়েকে বলল, মাম্মাও তার আবসাকে খুব বেশি ভালোবাসে। এর মধ্যেই আহাদ আহিদকে কোলে নিয়ে বলল, মাই বয়টা দিন দিন হ্যান্ডসাম কেন? আহিদ একটু ভাব নিয়ে বলল, আহিদ হচ্ছে আহাদ মিলের বয়, তাই সে তার পাপার মতো হ্যান্ডসাম হয়েছে। আহাদ তার ছেলের কথায় জোরেই হেসে বলল, আরে বেটা, ওটা হ্যান্ডসাম না, হ্যান্ডসাম, আর ওটা মিল না।
আহাদ তার পাপার কথা শুনে বিরক্ত মুখে বলল, আরে পাপা, ওইটাই একই। এর মধ্যেই রাইসা মীর দিলের দিকে তাকিয়ে বলল, রেজাল্ট কি আবহারা? দিল রাইসা মীরকে জড়িয়ে ধরে এইবার লাফাতে লাফাতে বলল, মামনি, আমি টিকে গিয়েছি। এইদিকে আবশা আর আহিদ তাদের মাম্মামের এমন লাফানোতে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে আর ভাবছে তাদের মাম্মার হঠাৎ হলো কি। আবশা এইবার আহিদের কাছে এসে জিজ্ঞেস করল, ভাইও, মাম্মার কি হলেছে? আহিদ বিরক্ত মাখা কণ্ঠে বলল, আহিদ ও তলমতো মাম্মার কি হয়েছে বুঝতে পারতে না। আহাদ দিলকে লাফাতে দেখে বলল, দুই বাচ্চার মা হয়ে গিয়েছেন, এখনো আগের মতো থাকবেন মিস আবহারা। দিলকে মুখ ভেঙচি দিয়ে বলল, থামুন মিস্টার আহাদ, আজকে আমার কত খুশির দিন জানেন? এইগুলা বলতে বলতে হঠাৎ দিলের আজ একজনকে এই খবরটা জানাতে খুব ইচ্ছা হলো। সে রাইসা মীরকে বলল, মামনি, একটা কথা বলবো? রাইসা মীর বলল, অবশ্যই বল। দিল আমতা আমতা করে বলল, আমি এইবার বাংলাদেশে কল করতে চাচ্ছি। এই 5 বছরে তো তাদের সাথে একবারও যোগাযোগ হলো না। আজ এই খুশির দিনের এই খবরটা জানাতে চাই। রাইসা মীর গর্জে উঠলেন, খবরদার আবহারা, যারা তোরা এত নিচে নামিয়েছে, তোকে বাসা থেকে বের করে দিয়েছে, তাদের জানাতে চাস? দিল এইবার তাড়াহুড়া করে বলল, না মামনি, তাদের চাই না। ওই বাড়িতে 2 জন আছে যারা আমাকে বের করে দিতে চায়নি, তারা শেষ পর্যন্ত চেষ্টা করেছে আমাকে আটকানোর জন্য। আহাদ ব্রু কুচকে জিজ্ঞেস করল, কে তারা? দিল দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমার মেজো আব্বু আফাজ খান আর আমার আপ্পি আবসুরা খান। বেশি না, একটু কথা বলবো মামনি প্লিজ। রাইসা মীরও রাজি হলেন। তারপর সবাই আহাদের ডাইনিং রুমে গোল হয়ে বসল। আবশা আহাদের কোলে ঘুমিয়ে গিয়েছে, আর আহিদ তার ফুপ্পির মোবাইল দেখছে তার কোলে বসে। দিল এক বুক আশা নিয়ে আফাজ খানের মোবাইলে ভিডিও কল দিলেন। খান বাড়ি। এখন বাংলাদেশে রাত 10টা হবে। কানাডার সাথে বাংলাদেশের টাইমিং এর তফাতে 11 ঘন্টা। সবাই রাতের খাবার খেতে বসেছে খান বাড়িতে। হৃদ্য এখন দিলের কথা মনে করে না। তার মতে এসব ধোঁকাবাজদের মনে রাখার মানে হয় না, কিন্তু তার মন চোখ তো বেহায়া, হুটহাট পানি পড়ে যায়। খাবারের সময় আফাজ খানের ফোনে বারবার কল আসছে। সে দেখল একটা বিদেশি নম্বর, কে না কে ভেবে সে ধরল না, কিন্তু কলটা বারবার আসছে। আবার এইখানে সবাই আছে। এইবার হৃদ্য বলল, মেজো আব্বু, ধরে দেখো, দরকারি কেউ হবে। আফাজ খান এইবার খাবার টেবিলে থেকে উঠে হাত ধুয়ে সোফায় বসলেন। তারপর ধরতেই দিলের হাসি মাখা মুখ তার চোখের সামনে ভেসে ধরল। আফাজ খান অবাকের শেষ পর্যায়ে, এটা কাকে দেখছে সে এতগুলা বছর পর? তার চোখ দিয়ে এক ফোঁটা খুশির পানি পড়ে গেল। এইবার দিল সালাম দিল আফাজ খানকে ধরতে দেখে। আসসালামু আলাইকুম মেজো আব্বু, কেমন আছো? আফাজ খানকে হঠাৎ চুপচাপ হয়ে দেখে পরিবারের সকলে সোফার সামনে আসলো। এর মধ্যেই আবারও সেই আওয়াজ শোনা গেল, মেজো আব্বু কেমন আছো? আর তোমার চোখে পানি কেন? আফাজ খান বলেন, ওয়ালাইকুম আসসালাম। তুই আসলেই আমাদের দিল? এতগুলা বছর কোথায় ছিল জানিস? কত খুঁজেছি তোকে। দিলের আওয়াজ শুনে হৃদর বুকটা হুট করে কেঁপে উঠল। সে চিরচেনা আওয়াজ, আর সে কত বছর পর শুনল। সাথে পরিবারের সবাই অবাক। মিসেস দিলারা খান এত বছর পর মেয়ের কণ্ঠে শুনে তার চোখেও পানি জমা হল। আরহাম খানের ও শরীর কাঁপছে। দিল বলল, তারা বাসা থেকে বের করে দেবার পর আল্লাহ হয়তো আমার পাশে ছিল মেজো আব্বু। যাই হোক, এসব কাহিনী পড়ে এখন যা বলতে ফোন দিলাম। তোমার পাশে কেউ আছে? থাকলে চুপ করে উঠে রুমে যাও। আফাজ খান চোরা চোখে সবার দিকে তাকালেন, তারপর আবার বললেন, কেউ নেই মা, তুই বল। দিল এইবার ছটফটে কণ্ঠে বলল, জানো মেজো আব্বু, আজকে আমার মেডিকেলে রেজাল্ট দিয়েছে, আমি টিকে গিয়েছি, আর কয়দিনের মধ্যে ডক্টরও হয়ে যেতে পারবো। এই সংবাদটা শোনানোর জন্যই কল দিলাম তোমাকে। আফাজ খান হেসে বললেন, মাশাল্লাহ, আমার দিল কতটা বড় গিয়েছে। দিল এইবার সিরিয়াস মুখে বলল,
আর একটা কথা বলার আছে, ওটা তুমি আপ্পিকে ডাকো, তার সামনেই বলবো। আফাজ খান চিল্লিয়ে আবসুরাকে ডাক দিলেন। আবসুরা এসে এত বছর পর তার বোন দিলের কল দেখে কান্না করে দিল, তারপর জিজ্ঞেস করলো কেমন আছে এটা ওটা। দিল কোথায় ছিল এতদিন? দিল বলল সব বলবে, কিন্তু আস্তে আস্তে। তারপর দিল তার ফোনে ব্যাক ক্যামেরা দিয়ে আবসা আর আহিদকে দেখালেন আর হেসে বলল, বলতো মেজো আব্বু এরা কারা? আফাজ খান ঠিক চিনলেন না, সে বলল, এই মাশাল্লাহ কিউট বাচ্চা দুটো কার? দিল এইবার দীর্ঘনিশ্বাস ফেলে বলল, আমার। ওরা আমার আর হৃদর সন্তান মেজো আব্বু। জানো, তারপর ওদিনের সব কাহিনী, মিরানের সাথে দেখা হওয়া, তার হসপিটাল যাওয়া থেকে সব বলল দিল। আফাজ খানকে এটাও বলল কেন বের হয়েছিল কাউকে না জানিয়ে, ও প্রেগন্যান্ট, হৃদয় জানলে বোকত। মানে দিল সব হৃদয়কে ওই মুহূর্তে বলতে চাচ্ছিল। কিন্তু দিল তখনই ভাবল বললে বিশ্বাস করবে না, তাই সেও জোর করে বলিনি আর বিশ্বাস করাতেও যায়নি। সব শুনে হৃদয় সহ উপস্থিত সকলে স্তব্ধ হয়ে গেলেন। তারপর দিল আহাদের ফ্যামিলি, আহাদের সাথে কিভাবে দেখা সব বলল, কিভাবে আহাদ তার প্রেগন্যান্সির সময় তোকে যত্ন নিয়েছে সব বলল। জাস্ট দিল কোথায় আছে এটা বলল না। সব শুনে আফাজ খান বলেন, আহাদ মীরের সাথে কথা বলতে চাই, দিবি একটু? আহাদ দিলের পাশেই বসা ছিল, হঠাৎ তার সাথে কথা বলতে চাই শুনে একটু নড়েচড়ে বসল। তারপর দিল আহাদের কাছে ফোন দিয়ে বলল, মেজো আব্বু কথা বলতে চায়। আহাদ নিল, সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আফাজ খান বলেন, ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছি। কিন্তু তোমার মতো মানুষ অনেক কম আছে বাবা, অনেক অনেক ধন্যবাদ আমার মেয়েকে এত সুন্দরভাবে যত্ন করে রাখার জন্য, সারা জীবন এইভাবেই রেখো। আহাদ আত্মবিশ্বাসের সুরে বলল, আমি থাকতে মিস আবহরার কিছু হবে না, চিন্তা করবেন না আঙ্কেল। এর মধ্যেই আবসুরা বলল, এই মেয়ে বুঝি দিলের? আহাদ মুচকি হেসে বলল, হ্যাঁ, ওর নাম আবসা মীর। আর ওই যে ছেলে দেখছেন, ওর নাম আহিদ খান। ওরা যমজ ভাই বোন, আহিদ আবসা থেকে 3 মিনিটের বড়। আবসুরা ব্রু কুচকে জিজ্ঞেস করল, আবসার নামের শেষে এ মীর কেন? খান হবার কথা না? আহাদ মিষ্টি হেসে বলল, মিস আবহারা বলেছেন আবসা আমার পাগল, তাই তিনি চায় আবসার সাথে আমার নাম জুড়ে থাকুক। দিল এইবার উকি দিয়ে বলল, হ্যাঁ ঠিক বলেছি না বলো আপ্পি? আবসা মিস্টার আহাদের পাগল, তাই আমি বলেছি আহাদ মীরের মেয়ে আবসা মীর। শেষমেশ যতই হোক আহাদ তাদের পাপা, আর মেয়েরা পাপা পাগলই হয়, তাই দেখো না কিভাবে ঘুমাচ্ছে তার পাপার বুকে। আবসুরা এইবার গম্ভীর কণ্ঠে বলল, কিন্তু দিল ওদের আসল বাবা তো হৃদ্য ভাইয়া। দিল এইবার হুঙ্কার ছেড়ে বলল, চুপ যাও আপ্পি, ওই নাম আর মুখে বলবে না। যেইখানে বিশ্বাস নেই, যেইখানে সে আমার বাচ্চাদের বাবা হবার ও যোগ্যতা রাখে না, সে একটিবার ও ওই দিন আমার কথা শোনার চেষ্টা করেনি। শুনলে আজ আমায় সে আমাদের বাচ্চারা সুন্দর সংসার হতো, কিন্তু সে ছিপলি জাপ্পি, তার কথা বললে আমি আর এইখানে ফোন দিব না। আমার বাচ্চাদের পাপা আহাদ মীর, তাদের দাদুমণি রাইসা মীর, আর তাদের দাদা আজাদ মীর আর ফুপ্পি রামসা মীর। আবসুরা আর আফাজ খান এইবার মুখ কালো করে বলল, আমরা কি তাহলে? দিল হেসে বলল, তোমার হচ্ছ ওর নানা ভাই আর পিপি। দিল এটা বলতেই তারা হেসে উঠল। হৃদ্য যেন পাথর হয়ে গিয়েছে, কি এসব সে শুনছে? তার ছেলে মেয়ে আছে, অথচ সে আজ জানল। ওই দিন কি সে আসলেই ভুল করে ফেলল? হৃদজ্বর চোখ জ্বলছে, বুকে ব্যথা হচ্ছে, তার ছেলে মেয়েকে দেখার তৃষ্ণা হচ্ছে, কিন্তু কিভাবে সম্ভব? দিল যে কখনোই দিবে না, তার ভুলের পল্লা ভারী। কি মুখে দিলের সামনে দাঁড়াবে? দিল কোথায় আছে? হৃদজ্বর মনে প্রশ্ন আসল। হঠাৎ হৃদজ্বর মনের আশা মুহূর্তেই পূরণ হয়ে গেল। আবসুরা দিলকে জিজ্ঞেস করাই, দিল তুই কোথায় আছিস? আমি আসবো, আমি ওদের পিপি লাগিয়ে আমি কোলে নিব না? দিল দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, অনেক দূরে আছি আপ্পি, পারবে না আসতে, কিন্তু সামনে মাসে আবসা আর আহিদের 5ম জন্মদিন, তোমাদের আসতেই হবে। আফাজ খান ব্রু কুচকে বলল, আসবো ভালো কথা, কিন্তু তুই কোথায় আছিস? দিল মুচকি হাসি দিয়ে বলল,
কানাডা আছি মেজো আব্বু, তোমার এই মাসেই কানাডার টিকিট বুক করে ফেলো। আফাজ খান বলেন, ঠিক আছে আজকেই করছি। এর মধ্যেই আবশুরা আহিদকে ফোন মধ্যেই চুমু দেখাচ্ছে, যা দেখে আহিদ আবারও তার চোখ মুখ কুঁচকে নিল। তাকে দেখে দিল হেসে বলল, আরে আপ্পি আর বলো না, আহিদকে রামসা সবসময় চুমু দেয়, ওর চুমু এতই অপছন্দ, কিন্তু রামসা তাও দেয়, এখন ভাবছে নতুনটা কে। আবশুরাও হেসে বলল, ওর পিপি লাগি, ওকে বল। দিল বলল, আচ্ছা বলবো, তুমি তো সামনের মাসে আসবেই, তখন না হয় পরিচয় করিয়ে দিব। আর আপ্পি এখন ওদের খাওয়াই, রাতে কল দিবনে তোমার ফোনে, ওকে। আবশুরা ও মাথা নাড়াল। তারপর দিল ফোন কেটে দিল। কিন্তু দিলের কল কাটার পর আজখান বাড়িতে হয়তো বৈশাখী তুফান সব ধরনের তাণ্ডব বয়ে যাবে।